বাংলাদেশ ক্রিকেটে আবারও ঝড়। বাংলাদেশ ক্রিকেট আবারও অস্থির, এলোমেলো। না, শ্রীলঙ্কার কাছে আমরা টেস্ট হেরেছি, টেস্ট সিরিজ হেরেছি, ইনিংস ব্যবধানে হেরেছি, সে কারণে নয়। হারটা আমাদের আসলে গায়ে শোয়া হয়ে গিয়েছে। কিন্তু সেই পরাজয়ের পর প্রেস কনফারেন্সে এসে নাজমুল হোসেন শান্ত যখন ঘোষণা দিলেন যে টেস্ট ক্যাপ্টেন হিসেবে তিনি আর থাকছেন না, অথচ কিছুদিন আগে বোর্ড থেকে বলা হয়েছিল আগামী 1 বছরের জন্য টেস্ট ক্যাপ্টেন্সি শান্ত পাচ্ছেন, এইটা বাংলাদেশ ক্রিকেট একটা নতুন অস্থিরতার জায়গা তৈরি করেছে। এবং সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাদের দায় এড়াতে পারে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই কমিটি জাতীয় দলের দেখভালের দায়িত্বে রয়েছে, সেই ক্রিকেট অপারেশনস কমিটি এবং তার চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই কি সেইটার দায়িত্বটা এড়াতে পারে? ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেই সিদ্ধান্তটা 12ই জুন নিয়ে রেখেছিলেন, সেই সিদ্ধান্তটা তিনি জানালেন এসে 28শে জুন, এবং তার এখন সিদ্ধান্ত জানানোর পর যদি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শান্তকে অভিযুক্ত করা হয় যে যথেষ্ট পেশাদারিত্ব তিনি দেখাতে পারেননি, একটা সফরের মাঝখানে তিনি কিভাবে এই সিদ্ধান্ত দেন, দলের পারফরমেন্সে সেটা প্রভাব পড়বে, এই কথাগুলো কি ক্রিকেট বোর্ডের নিজেদের ক্ষেত্রে, ক্রিকেট অপারেশনস কমিটির নিজেদের ক্ষেত্রে আসলে মনে ছিল না? তারা যে পুরো দলটাকে অস্থির করে দিলেন, সেই দায়টা তারা কিভাবে এড়াবেন, তা নিয়ে একটু আলোচনাটা করছি। দেখুন, শান্ত আজকে যখন শ্রীলঙ্কার সঙ্গে আমরা ইনিংস ব্যবধানে হেরে গিয়েছি, প্রেস কনফারেন্সে এসেছেন ক্যাপ্টেন হিসাবে, এই হারের ব্যাখ্যাটা তিনি দিচ্ছিলেন, ব্যাটসম্যানদের দায় দিচ্ছিলেন, নিচ্ছিলেন, সঙ্গে বিজয়কে কেন না হয়েছে সেই ব্যাখ্যাটাও দিচ্ছিলেন। সব কথাটা তো শেষে প্রেস কনফারেন্স শেষে তিনি নিজে থেকে বলেছেন যে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে কি যে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন হিসেবে আমি আর থাকছি না। এটা কোনো ব্যক্তিগত বিষয় না, এটা দলের স্বার্থের কথা চিন্তা করে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। আমার কোনো রাগ ক্ষোভ হতাশা থেকে না, বরং আমি মনে করি যে বাংলাদেশ টিম এখনো এমন টিম হয়নি যেইখানটাতে একই ড্রেসিং রুমে 3 জন আলাদা আলাদা ক্যাপ্টেন থাকবেন। সো যেহেতু হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন, শান্ত তাই স্টেপ ডাউন করেছেন, টেস্ট ক্যাপ্টেন্সিটা তিনি ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা ভালো মনে হয়েছে এবং তারা যদি এটা মনে করে সেটা তো তারা কন্টিনিউ করতেই পারে, কিন্তু তিনি মনে করেন যে এক ড্রেসিং রুমে 3 ক্যাপ্টেন থাকাটা বাংলাদেশ দলের জন্য ভালো না, এই জন্য তিনি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন। এখন আমি যেটা বলছিলাম, সিদ্ধান্তটা 12ই জুন নেয়া। সিদ্ধান্তটা 12ই জুন যখন শান্ত আমাদের সঙ্গে প্রেস কনফারেন্স করছেন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে, কিন্তু তার মধ্যে ওই ফিলিংটা দেখেছি যে ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সিটাও আগামী একটা দীর্ঘ সময়ের জন্য তাকে দিয়ে দেওয়া হবে। এমনিতেই গত 1 বছর ধরে তিনি ক্যাপ্টেন রয়েছেন, 3 ফরম্যাটেই ক্যাপ্টেন ছিলেন, তার মধ্যে টি-20 ক্যাপ্টেন্সিটা তিনি নিজে ছেড়েছেন। টেস্ট ক্যাপ্টেন্সি তাকে আগামী 1 বছর এক্সটেন্ড করা হয়েছে, ক্রিকেট বোর্ড তাকে নিয়ে কন্টিনিউ করবে, সেই ঘোষণা তিনি বোর্ড থেকে দেওয়া হয়েছে। এখন ওয়ানডের ঘোষণাটাও চলে আসবে শান্তর কথাতে, সেটা মনে ছিল কেবলই সময়ের অপেক্ষা। কিন্তু সেই সময়ে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা সন্ধ্যার সময় ক্রিকেট বোর্ড থেকে একটা প্রেস রিলিজ পেলাম যে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ শান্তকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন, কিভাবে, কোন প্রক্রিয়া, কি কারণে? শান্তর সঙ্গে ক্রিকেট বোর্ড কোনো আলোচনা করেনি, তারা একটা জুম মিটিং করে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শান্তকে সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে, কিন্তু সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াতে শান্তকে তারা যুক্ত করেনি। শান্ত তো ওই মুহূর্তেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছেন, ওই মুহূর্তেই বলেছেন যে শ্রীলঙ্কায় আমি আর ক্যাপ্টেন হিসেবে যাব না, আমি বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন্সি করব না। সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে দাঁড়িয়েছেন কি কারণে? শান্ত সরে দাঁড়িয়েছেন প্রফেশনালিজমের কারণে, শান্ত সরে দাঁড়িয়েছেন টিমের প্রতি কমিটমেন্টের কারণে। শান্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন, মানে নিজে ক্যাপ্টেন্সি থেকে সরে না গিয়ে নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন যে না, আমি শ্রীলঙ্কাতে দল নিয়ে যাচ্ছি, কেননা এইটাতে দলের যেই মিশন নিয়ে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি সেটা হ্যাম্পার হতে পারে। তিনি টেস্টে দলের ক্যাপ্টেন হিসেবে গেছেন, 2টা টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং ফাইনালি গিয়ে সেই দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর তিনি এই শেষ হওয়ার দিনই তিনি প্রেস কনফারেন্সে এই ঘোষণাটা দিলেন। ভাই, 12ই জুন ছেলেটা যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এবং বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে দলের স্বার্থের কথা চিন্তা করে তিনি সেই সিদ্ধান্তটা স্থগিত রেখেছিলেন, আমরা এইভাবে বলতে পারি। এই যে 28শে জুন তিনি সিদ্ধান্ত নিলেন, মাঝখানে যে 16টা দিন হয়েছে, এই 16টা দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করেছে? এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের আমি দেখছিলাম কোনো একটা পত্রিকাতে, তিনি হচ্ছে প্রথম আলো দেব না, আমি তার রিয়াকশন দেখছিলাম, তিনি বলছেন যে একটা সফরের মাঝখানে দল রয়েছে, টিমটা তো আগে, শান্ত সিদ্ধান্তটা পরে নিলেও পারতো, দেশে এসে আলোচনার মাধ্যমে আমরা নাজমুল আবেদিন ফাহিম ভাইকে তো শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলাম 3 ক্যাপ্টেনের সঙ্গে বসে আলোচনার প্রেক্ষিতে। ফাহিম ভাইয়ের কথা আমি দেখছিলাম, তিনি বলছেন যে তিনি আজ শান্ত যে আজকে এরকম সিদ্ধান্ত নিয়ে নেবে তিনি এরকম কোনো কিছু জানতেন না, তিনি একটা আলোচনাতে এরকম হচ্ছিল, তিনি ভেবেছেন যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করবেন, কিন্তু আজকে এই সিদ্ধান্তটা নিয়ে নেবেন এটা তিনি আসলে জানতেন না। এই 16 দিন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করেছে? এই 16 দিন নাজমুল হোসেন শান্তর সঙ্গে বোর্ডের যোগাযোগের জায়গাটা কি ছিল? শান্ত 12ই জুন পদত্যাগ করতে চেয়েছেন, সেইখান থেকে তিনি সিদ্ধান্তটা চেঞ্জ করে দলকে লিড করে শ্রীলঙ্কায় নিয়ে গেছেন। ক্রিকেট বোর্ড থেকে শান্তর সঙ্গে কি মাত্রায় যোগাযোগ করা হয়েছে? বোর্ড থেকে কি শান্তকে বলা হয়েছে যে না ঠিক আছে, সিদ্ধান্ত যেটাই মানে তুমি নাও না কেন, বাংলাদেশে আসার পরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নিব? বোর্ড থেকে কি এটা বলা হয়েছে যে না আমরা 3 ক্যাপ্টেন মিলে বসে, বোর্ডের অন্যান্য মিলে বসে বা বোর্ড ক্রিকেট অপারেশনস মিলে
প্যানেলে বসে এটা সিদ্ধান্তটা নেই, এবং সেই সিদ্ধান্তটা কি শান্ত না মেনে এসে প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন? না, আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা না। বোর্ড থেকে এরকম কোনো যোগাযোগের সাথে, হ্যাঁ এখন 2-3 বার ফোনে কথা বলা, যে কি বলে চলে যে টিম হোটেলে গিয়েছেন, ফাহিম ভাই গিয়ে দেখা করেছেন, এটুকু কি যথেষ্ট? একজন প্লেয়ারকে যাকে আপনি ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলেন, কি কারণে সরিয়ে দিলেন সেই ব্যাখ্যাটা তাকে দিলেন না, এবং তার আগ পর্যন্ত তার ফিলিং ছিল যে তিনি ওয়ানডে ক্যাপ্টেন্সিটাও দীর্ঘ সময়ের জন্য করবেন, 2027 ওয়ার্ল্ড কাপ ঘিরে তার প্ল্যান ছিল। ক্রিকেট বোর্ড তো সরিয়ে দিতেই পারেন, কিন্তু কেন সরালেন সেইটা তিনি আপনি জানাচ্ছেন না বোর্ড থেকে। সেই প্লেয়ারের ইগোটা হার্ট হওয়া স্বাভাবিক না? উনি কি মানে ওই যে শান্ত যেটাই বলুন না কেন যে না আমার এটা কোনো রাগ থেকে না, ক্ষোভ থেকে না, অভিমান থেকে না, হতাশা থেকে না, অবশ্যই শান্ত রাগ থেকে এরকম সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই শান্ত ক্ষোভ থেকে সিদ্ধান্ত নিয়েছেন, হতাশা থেকে, অভিমান থেকে সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেইটা করার এভরি রাইট শান্তর রয়েছে, অ্যাজ এ হিউম্যান বিং সেটা রয়েছে। এইটা হচ্ছে গিয়ে শান্ত অ্যাজ এ ন্যাশনাল ক্রিকেটার, ন্যাশনাল প্লেয়ার, তার ইগো হার্ট করাতে তিনি ওরকম সিদ্ধান্তটা নিতেই পারেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেটা মিনিমাইজ করতে চেয়েছে? কতটা আন্তরিকভাবে চেয়েছে? নাজমুল আবেদিন ফাহিম ভাই এই যে 7ম বার কিংবা 17তম বারের মতো যে বিদেশ ট্যুরে গেলেন, সেই বিদেশ ট্যুরে গিয়ে তার আসলে কাজটা কি? তিনি শান্তকে যে 3 ক্যাপ্টেনকে নিয়ে, আমাদের ওয়ানডে ক্যাপ্টেন মিরাজ, টেস্ট ক্যাপ্টেন শান্ত, টি-20 ক্যাপ্টেন সবাইকে নিয়ে যে বসবো, সেই বসার কাজটার কথাটা তিনি কি বলেছেন তাদেরকে? কেন বলেন নাই বা কেন কনভিন্স করতে পারেন? এবং আরো বড় প্রশ্ন, ক্রিকেট বোর্ড এখন এগুলা করছে, ক্রিকেট বোর্ড এগুলো আগে করে নাই কেন? 3 ক্যাপ্টেনকে নিয়ে বসে পুরো প্রসেসটা, এই পুরো প্রক্রিয়াটা, শান্তকে কেন সরাচ্ছি, কেন আমরা 3 জনকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি দিচ্ছি, আমরা কিভাবে কি চাই, এই জিনিসটা কেন বাংলাদেশে থাকতে করা হয়নি? আর আপনি বলবেন বোর্ড প্রেসিডেন্ট রাহুল ইসলাম বুলবুল ভাই তখন দেশে ছিলেন। আরে ভাই, বুলবুল ভাই তো এখনো শ্রীলঙ্কাতে নাই, এখনো তো ফাহিম ভাই গিয়ে করেছে। এটা ক্রিকেট অপারেশনস এর দায়িত্ব, এটা ক্রিকেট অপারেশনস এর কাজ। বুলবুল ভাই 2 দিন আগে ওই যে বিজয়কে নিয়ে একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে বিজয়ের কেন খারাপ করছেন, সেই উত্তর তো আমি দিতে পারবো না, আমি দিতে পারবো কোচ হিসাবে, কিন্তু আমি তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সো এই উত্তর দিবেন হচ্ছে কি কোচ, যাকে আমরা এই কারণে রেখেছি। ঠিক তেমনি ভাবে ক্যাপ্টেন্সির এই পুরো ইস্যুটা অবশ্যই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই দায় এড়াতে পারেন না, কিন্তু এটা মূল দায়িত্ব তো ক্রিকেট অপারেশনস কমিটির, যেই কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই। তিনি তাহলে এটার দায় কিভাবে এড়াতে পারেন? তিনি কিভাবে শ্রীলঙ্কায় গিয়েও আজকে তার জন্য এটা সারপ্রাইজিং হয়ে যায় যে শান্ত এই ঘোষণাটা দিবে, আমি এটা জানতাম না, আমরা ভেবেছিলাম যে দেশে আসার পর ঘোষণা দিবে, আমরা চেয়েছিলাম সবাই মিলে আলোচনা করতে। এইভাবে করে শান্তকে ভিলেন বানানোটা ভাই আপনাদের জন্য অযৌক্তিক, এবং আমি মনে করি এই দোষটার দায়টা, প্রধান দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। প্রথমত শান্তকে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে, ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে, সেইখানে প্রপার কমিউনিকেশন করা হয়নি, এবং দ্বিতীয়ত গত 16 দিনেও এমন কোনো কিছু করা হয়নি যেইটাতে শান্ত কনভিন্স হতে পারেন তার সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষেত্রে, কিংবা সিদ্ধান্ত স্থগিত করে বাংলাদেশ টিম যে দেশে আসবে ওই পর্যন্ত রাখার ক্ষেত্রে। ফাহিম ভাই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, যখন আপনি বোর্ডের বাইরে ছিলেন তখন এইসব বিষয়গুলো নিয়ে সবচেয়ে সোচ্চার আপনিই ছিলেন, সবচেয়ে সোচ্চার যারা ছিলেন তাদের মধ্যে একজন আপনি, যে প্লেয়ারদের সঙ্গে বোর্ডের কমিউনিকেশন হচ্ছে না, প্লেয়ারদের দিকটা বোর্ড দেখছে না, বোর্ড তাদের স্বেচ্ছাচারীর মতো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, এবং সেই সিদ্ধান্তটা তারা চাপিয়ে দিচ্ছে, প্লেয়াররা একদিকে যাচ্ছে, বোর্ড একদিকে যাচ্ছে। এই জায়গাটাতে যখন আপনি চেয়ারে বসেছেন তখন আপনিও তো সেই একই কাজগুলোই করছেন, অন্য কোনো কিছু তো করতে পারছেন না, অন্য কোনো কিছু তো আপনার কাছ থেকে দেখিনি করেন। এই যে গত 8-10 মাস আপনি যে দায়িত্বে রয়েছেন, এবং সেই জায়গাটাতে তো ওই যেটা আমি বললাম 7 বার কিংবা 17 বার বিদেশ ট্যুর করা ছাড়া খুব ভিজিবল কোনো কিছু তো আসলে দেখিনি। সো শান্তকে আমি মনে করি যে আলোচনা তো আরো অনেক জায়গা রয়েছে, শান্ত ক্যাপ্টেন হিসেবে কেমন, টেস্ট ক্যাপ্টেন্সি কি আমরা কি কন্টিনিউ করবো কিনা, তার ক্যাপ্টেন্সিতে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটাতে আমরা 7 নম্বরে থেকে শেষ করেছি, আগের 2 বার যেটা আমরা ধরেন লাস্টে থেকে শেষ করেছিলাম, 14 টেস্টের মধ্যে 4টা শান্ত জিতেছেন, 2 টেস্টের বেশি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, এরকম ক্যাপ্টেনদের মধ্যে শান্তর উইনিং পার্সেন্টেজ সবচেয়ে বেশি, সাকিবের চেয়ে বেশি, মুশফিকের চেয়ে বেশি, মমিনুলের চেয়ে বেশি, বাকি সবার চেয়ে বেশি। না, এক টেস্টের নেতৃত্ব দিয়ে একটাই জিতেছেন লিটন দাস, আর 2টাতে নেতৃত্ব দিয়ে একটা জয় একটা হার মেহেদী মিরাজের, এদের কথাটা ব্র্যাকেট বন্দি করে যেহেতু 1-2 টেস্ট আলাদা করে রাখলে বললে শান্ত ওই জায়গাটাতে সবচেয়ে সফল। ক্যাপ্টেন্সি যে তার ব্যাটিং এ প্রভাব ফেলেছে সেটাও বলতে পারবো না আমরা অত প্রবল ভাবে, ওভারঅল ব্যাটিং তো ভালো হতেই পারতো, কিন্তু ধরেন হচ্ছে গত টেস্টে 2 ইনিংসে তার সেঞ্চুরি রয়েছে, ক্যাপ্টেন হিসেবে টেস্টে শান্তর ব্যাটিং এভারেজ 36, নন ক্যাপ্টেন হিসেবে 29, ফলে ওইসব আলোচনার জায়গায় তো রয়েছেই, কিন্তু আমি বলছি ওগুলো এখন ইম্যাটেরিয়াল। আমার কাছে লাগছে কি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেশাদারিত্বের কারণে, তাদের ল্যাক অফ কমিউনিকেশনসের কারণে, এবং আরো প্যাথেটিক যেটা এই জায়গাটাতে শান্তকে ভিলেন হিসেবে যে আপনারা পোর্ট্রে করার চেষ্টা